সকলকে স্বাগত জানাচ্ছি বে ইনসাইড স্ট্রিট টক অনুষ্ঠানে। দর্শক, আমরা এই আয়োজনটিতে কথা বলি কক্সবাজারের কে কেন্দ্র করেই নানান বিষয় নিয়ে এবং সমসাময়িক বিষয়ও এখানে থাকে। আমরা আমাদের এই অনুষ্ঠানে বিশেষ করে যারা কক্সবাজারকে নিয়ে ভাবেন, কক্সবাজারকে নিয়ে চিন্তা করেন, সেই সব নাগরিকদেরকেই আমন্ত্রণ করবার চেষ্টা করি। আজকে আমাদের আয়োজনে আছেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শহীদুজ্জামান। আমরা প্রকৌশলী শহীদুজ্জামানকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। বে ইনসাইড স্টুডিওতে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এবং আমি কক্সবাজারবাসী সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমরা যদি ঠিক এভাবেই শুরু করি আলোচনাটি, আপনাকে কক্সবাজারের অনেকেই বলেন আপনি পর্দার অন্তরালে খেলতেই ভালোবাসেন, তাহলে এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখেন? আসলে যেহেতু আমার রাজনীতিতে পদার্পণটা ঘটনাক্রম এবং আকর্ষিত একটা ব্যাপার ছিল, মরহুম খালিকুজ্জামানের মৃত্যুর পরপরই আমি পর্দার আড়ালে থাকা একজন শহীদুজ্জামান, আমি হঠাৎ করে বিশাল আলোর সামনে আমি আলোকিত হয়ে ফোকাসড হয়ে গেলাম। আমি যে ফোকাসড হলাম, এটাই আমার জীবনের প্রথম শুরু এবং আমার প্রথম সভায় আমি 10,000 মানুষের সামনে বক্তৃতা দিয়েছি। বিষয়টা হলো যে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে, আমি অস্বীকার করব না, কিন্তু আমার সেরকম কোনো অভিপ্রায় নেই যে আমি পর্দার আড়ালে গিয়ে কোনো ধরনের কাজ করে। দীর্ঘদিন আপনি বিএনপির রাজনীতি করছেন, কিন্তু দলের ভেতরেই একটি কথা ছিল আপনি দল থেকে বহিষ্কার হয়েছিলেন, কিন্তু আবার 5 তারিখের পরে আমরা দেখলাম আপনি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হয়েছেন। এখন নতুন করে আপনাকে নিয়ে যে গুঞ্জন এবং আলোচনাটি চলছে যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোকের চেয়ারম্যান পদটি হয়তো আপনি পাবেন বা আপনাকে অফার করা হতে পারে, কিংবা আপনার প্রত্যাশা বা দলের কোনো শীর্ষ পদের প্রত্যাশা, মানে এই যে দায়িত্বের জায়গা থেকে আপনি কোনটা নেয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নাকি আরো বৃহৎ কিছুর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, এটা আমি মনে করতে পারি এই প্রশ্নটা প্রাসঙ্গিক এবং বাস্তবতার ভিতরেও তাই আছে। আমাকে কোকের বিষয়ে আমাকে বলা হয়েছিল যে আমি যেন কোকের দায়িত্ব নিই। যে জায়গা থেকে আমাকে এই প্রস্তাবটি করা হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে, যেখানে আমি হ্যাঁ বললেই আমি পদটা পেতাম। কিন্তু আমি ব্যক্তি শহীদুজ্জামান এবং আমাদের পরিবারের যে ধারাবাহিকতা, এখানে আমাদের জন্য সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা হলো মানুষের সাথে থাকা, মানুষের সাথে মিশে থাকা, মানুষের সাথে মিলে মিশে রাজনীতিটা করা। দলীয় পদ পদবি এসব থেকে যে আমার শুধু আমার দলের মানুষ আমাকে পছন্দ করবে, সাধারণ মানুষ আরেক দলের নেতাকে পছন্দ করবে, কিন্তু আমি চাই যে যারা অন্য দলের প্রতিও আছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সবাই যেন আমাকে পছন্দ করে। আমি আমার চেষ্টাটা ওই জায়গায় যে আমি মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হতে থাকতে পারি। আরেকটা বিষয়, সেটি হচ্ছে কক্সবাজারের দখল, বেদখল এবং পাহাড় কাটা, এই সমস্ত বিষয়গুলো সারা বছর জুড়েই আলোচনা থাকে। আপনার একজন প্রকৌশলী, আপনি বিজ্ঞানের ছাত্র, এই যে প্রকৃতিকে ধ্বংস করবার একটা যে পায়তারা সবসময় হয়ে থাকে এবং হচ্ছে, আপনি কি বিবেক বোধ থেকে কখনো কি এর প্রতিবাদ করবার বা এর বিরুদ্ধে দাঁড়ানোর বিষয়টাকে আপনি কি ভেবেছেন, কিংবা কখনো এর তাড়না ফিল করেছেন, কিংবা করেছেন কখনো এর প্রতিবাদ যদি বলি, প্রতিবাদ করার মতো কি বলবো, সেরকম কোনো প্ল্যাটফর্মে গিয়ে প্রতিবাদ করা বা সম্মিলিত উদ্যোগ নিয়ে প্রতিবাদ করা, সেটা হয়তো করা হয়নি। কিন্তু আমি সবসময় এই প্রকৃতির যে ভারসাম্য রক্ষা করে
আমাদের আমাদের জীবনযাপন, আমাদের উন্নয়ন সব কিছু প্রকৃতির সাথে ভারসাম্য রক্ষা করে করতে হবে, যেটা ইকো ইকো ইয়াতে বলি আমরা। পৃথিবীর অনেক দেশে আছে, ওরা ওদের নিজেদের বসতি গড়েছে, ওদের সভ্যতার সৃষ্টি হয়েছে, সেখানে পর্যটন শিল্প বিকাশ হয়েছে, কিন্তু ওরা প্রকৃতিকে আনটাচেবল অবস্থায় রেখেছে। তার মানে প্রকৃতি জায়গায় আছে, কিন্তু বাকি সব কিছু করে তুলেছে। তাতে যেটা সুবিধা হয়েছে, 50 বছর 100 বছর ধরে দেখা যায় যে ওই গাছ, 100 বছরের গাছ, ও যেভাবে ছিল, যেভাবে বড় হওয়ার কথা, যেভাবে বড় হয়েছে, এবং শেষ পর্যায়ে গিয়ে যদি কোনো কারণে ওই গাছটির পতন হয়েছে, ওরা ওই গাছটিকে ওই জায়গা থেকে সরিয়ে পর্যন্ত দেয়নি। কারণ প্রকৃতি ওই গাছ যে পড়ে যাবে, এরপর কি সৃষ্টি হবে, এটা প্রকৃতি হয়তো বা নির্ণয় করে দিয়ে রেখেছে। তো এত 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 নৈসর্গিক একটা জায়গা কক্সবাজার, এত সুন্দর একটা বেলাভূমি আমাদের রয়েছে, কিন্তু আমাদের জনসংখ্যার যে এখানে এত বড় চাপ হবে, এটা আমরা বোধহয় কোনো সময় আমাদের মাথায় রাখিনি, যার ফলে যত্রতত্র বাসাবাড়ি নির্মাণ করেছি। রাস্তার যদি বলি, রাস্তা তো কিছুই নেই, এবং যার কারণে পাহাড় কাটা, আপনি যেটা বলেছেন, পাহাড় কাটা এবং প্রকৃতিকে আমরা যে আঘাত করেছি, প্রকৃতিকে যে ধ্বংস করেছি, সেটার প্রতিফল হিসাবে আমরা নিজেরা মানে এখন পর্যন্ত আমরা ভুগে চলেছি, এবং এটা থেকে আমি উত্তরণ পাওয়ার কোনো দেখি না, আমি সুযোগ দেখি না। প্রতিবাদ করতে বলতে আমি মনে করি, আমি আনুষ্ঠানিকভাবে না করলেও আমি সবসময় এটার বিরুদ্ধে, কিন্তু বিরুদ্ধে হলেও এরা এতই শক্তিশালী, এটার চাপ এতটাই বেশি যে এটা সবসময় একটা চলমান। এটা দেখা যায় অনেক সময় ক্ষমতাসীন যারা থাকেন, তারা তাদের দলীয় নেতা কর্মীরা এই সমস্ত দখল বেদখল এবং পাহাড় কাটা সহ নানামাত্রিক এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত থাকে। তো আপনি যখন সংসদ সদস্য ছিলেন, কিংবা এখন আপনাদের দল ক্ষমতায় রয়েছে, এক্ষেত্রে কি কোনো চাপ অনুভব করেন বা এইগুলোর বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে? আমি বলতে পারি, এইটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি, আমি কনফিডেন্স রেখেই বলতে পারি, আমার 2001 থেকে 2006 সালে আপনি যদি কোনো ডাটা বা স্ট্যাটিস্টিক্স নেন, তখন এই কর্মকাণ্ডগুলি একেবারে সর্বনিম্ন পর্যায়ে ছিল। কিন্তু 2008-09 এরপর থেকে যে এটার মানে ধারাবাহিক একটা শুরু হলো, দখল, পাহাড় কাটা, বালু উত্তোলন, সবগুলি কিন্তু প্রকৃতির বিরুদ্ধে কাজ করা। এমনকি আপনারা দেখেছেন, সর্বশেষ আমাদের সমুদ্র সৈকত পর্যন্ত দখল হয়ে যাওয়ার অবস্থা ছিল। এখন এখানে দলের নাম বলে, ক্ষমতাবানদের নাম বলে যারাই করে থাকুক না কেন, আমার মনে হয় এটা একটা আমাদের এখানে জীবনযাপনের বা রুটি রোজগারের একটা ব্যবস্থায় সৃষ্টি হয়েছে, এবং যেটা পার্মানেন্ট হয়েছে। দল বদল হয়, যা কিছু হয়, কিন্তু ওইটার ধারাবাহিকতা, ওই দখলের, ভূমিগ্রাসের, পাহাড় কাটা, বালু উত্তোলন, যেগুলি বিধ্বংসী একটা প্রভাব আছে আমাদের কক্সবাজারের উপর, আমরা কোনোটা থেকে বিরত হইনি। সুতরাং এটা কোন দল ক্ষমতায় আসছে, কোন দল ক্ষমতায় নাই, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি বন্ধ ছিল? বন্ধ ছিল না। কোনো না কোনো মোড়কে এটা সামনে চলে এসেছে। প্রশাসন কি জানে না? প্রশাসনও জানে। তাহলে কিভাবে কি হলো? এখন আমরা যারা কক্সবাজারকে ওন করি, সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ যদি নাও করে, সবাই যদি রুখে দাঁড়ায়, তাহলে এটা আমরা বাধা দিতে পারবো, এখান থেকে আমরা সরে আসতে পারবো। তা না হলে এটা বন্ধ করার আমি কোনো দেখি না, মানে স্বপ্ন দেখি না। আচ্ছা, আপনি বলছিলেন প্রকৃতিকে ধ্বংস করবার কথা, কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, থাইল্যান্ড, মালদ্বীপ সহ বিভিন্ন
দেশ পর্যটনকে কেন্দ্র করেই কিন্তু তারা গড়ে উঠছে এবং তারা প্রকৃতিকে সেবা করেই হচ্ছে কি তাদের পর্যটন শিল্পকে বিকাশ করছেন। কিন্তু আমরা কক্সবাজারকে বলি কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী এবং এখানকার পর্যটনটাকে আমরা বিশ্বনন্দিত করতে চাই, কিন্তু এখানে যে একটি কংক্রিটের জঞ্জাল, যা পরিবেশবাদীরা এবং যারা বিশেষজ্ঞরা আছেন নগর পরিকল্পনা, তারা বারবার বলেন যে কক্সবাজারের পর্যটনটা একটা কংক্রিটের জঞ্জাল হিসেবে গড়ে উঠছে। তো এই ক্ষেত্রে আসলে কি বলবেন, এটাই কি প্রত্যাশা ছিল আমাদের, কিংবা আমরা এর থেকে উত্তরণের জন্য কি করতে পারি, বা আমাদের প্রত্যাশা, নতুন করে প্রত্যাশা কি হতে পারে? এটা এটা আমি মনে করি যে এই জঞ্জাল, কংক্রিটের জঞ্জাল বলেছে, আমি জঞ্জাল না বলে আমি বলবো যে আমরা একটা কংক্রিটের বস্তি তৈরি করেছি। বস্তিকে এটা আমি খারাপ অর্থে বলি না, বস্তিতে আমাদের খুব নিম্ন আয় শ্রেণীর লোকজনরা থাকে, কিন্তু এটা বড় লোকদের একটা বস্তি। এখানে আরাম আয়েশের জন্য কথা বলে, এখানে তাদের কোনো স্যানিটেশনের, তাদের পানির ব্যবস্থা, তাদের অন্যান্য যে ব্যবস্থা, এগুলি আমরা মনে হয় আমাদের মাথার কাজ করে না যে এই জিনিসগুলি কত গুরুত্বপূর্ণ। আমাদের বর্জ্য যে ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলি মনে হয় কেউ বোঝারও চেষ্টা করে না, যার ফলে কি হয়েছে, হাজার হাজার আমাদের এখানে সমস্যা হয়ে গেছে। এখানে তো ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে, এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। এখন কি এটা সম্ভব যদি আমরা বলি যে না, আমরা বিচ এবং বিচের আধা কিলোমিটার বা 1 কিলোমিটারের মধ্যে কোনো কিছু থাকতে দিব না? এটাকে আমরা বললেই করা সম্ভব? এত বেশি ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এত বেশি এখানে মানুষের আগ্রহ হয়েছে, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কক্সবাজারের এইখানের যে পপুলেশন ডেন্সিটি, রোহিঙ্গারা আসার পর এই বর্তমান যারা আদি কক্সবাজারবাসী, তাদের অস্তিত্বই আমি মনে করি এখন বিপন্ন হয়ে গেছে। তার মধ্যে লক্ষ লক্ষ পর্যটক আসে। আসলে কি এই চাপ নেওয়ার ক্ষমতা কক্সবাজারের আছে? আমি মনে করি কক্সবাজারের নেই। তাহলে উত্তরণের পথটা কি হবে আসলে? উত্তরণের পথ যদি বলি, তাহলে আমাদের খুবই ডেসপারেট এবং ডিস্ট্রাকটিভ কিছু করতে হবে। এই যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কথা বলেছে, আপনি দেখেন ওদের কোনো কার্যকরী পদক্ষেপ যেটাতে কক্সবাজার শহরকে বাঁচানোর মতো, আইনের মাধ্যমে কক্সবাজার শহরকে বাঁচানোর মতো কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পেরেছে? কেন পারেনি আসলে? পারে না। ওই যে মানুষের চাপ, আমাদের প্রশাসন সবাই মিলে এমন একটা অবস্থান তৈরি করে রেখেছে, এই বৃত্তকে ভাঙার মতো কোনো কৌশল আমি জানি না। এটা একটাই হতে পারে যে আমি একেবারে কি জানি বলে, একেবারে ডিনামাইট দিয়ে আমি সব উড়িয়ে দিলাম, একেবারে জায়গা খালি করে ফেললাম। তাছাড়া এখনো হোটেল চলছে, এখনো মোটেল বানানো হচ্ছে, একটা বর্গ ইঞ্চি জায়গা কোনোখানে ফাঁকা রাখা নেই। তাহলে কিভাবে হবে? এখনো যদি বাধা দেয়, তাও হয়তো বা কত 1% 2% আমরা বাতাস পাওয়ার জায়গা পাবো। তা না হলে এই দরিয়া, এই আসমান সব কংক্রিটে ঢেকে যাবে, আমাদের জন্য কিছুই থাকবে না। এখন আপনি চলে যাচ্ছেন, গাড়ির কাজ নামালেন এবং 20 বছর আগের কক্সবাজারে আপনি ফিরে গেলেন, তারপর এখনকার কক্সবাজার আপনি দেখছেন। এই যে একটা পার্থক্য, এই পার্থক্যটা কেমন দেখছেন এবং সামনের কক্সবাজারকে আপনি কেমন দেখতে চান আসলে? আমি বেশি দূরের কথাই বলবো না। এখানে আসতে গিয়েই এই কলা গাছে, কি কলার দোকানের পাশে দিয়ে, মানে এইটুকু দেখার সুযোগের সময়েই গাড়িটা পার হয়ে যায়। তার মানে এমনভাবে সব, মানে বিভিন্ন কংক্রিটের হোক, স্থাপনা হোক, এমনভাবে তৈরি হয়েছে, এখানে কোনো ফাঁকা জায়গা নেই, শুধু মানুষ, দোকানপাট আর কংক্রিট। তাতে কি হয়েছে, 20 বছর আগে আসলে অন্তত কাজ নামালে প্রকৃতি দেখতে পারতাম, দূরে মানুষ দেখতে পারতাম, ধান খেতে মানুষ চাষাবাদ করছে, এই দৃশ্য দেখতে পারতাম। এখন কি আমরা দেখতে পারি? আমরা দেখতে পারি না। ভবিষ্যতে যদি এইভাবেই আগায়, তাহলে রাস্তা এবং দুই পাশে শুধু স্থাপনা,
সেটা বসতবাড়ি হোক, সেটা দোকানপাটই হোক, কমিউনিটি সেন্টারই হোক, এটাই দেখতে থাকবো। আমরা আস্তে আস্তে সুজলা সফলা শস্য শ্যামলা কিছুই দেখতে পাবো না, আমরা কোনো পিওর বাতাস পাবো না, আমরা কোনো আকাশ দেখতে পাবো না, আর সাগর দেখা তো দূরে হয়ে যাবে। আমার খুব দুঃখ লাগে 20 বছরের কক্সবাজারের সাথে এখন যদি তুলনা করি, আমি দুঃখই পাই। আমার মনে হয় 20 বছরের আগের কক্সবাজারই আমার জন্য ভালো ছিল। আমরা একদম শেষ পর্যায়ে আমরা যদি বলি আপনাকে যে না, আপনার ব্যক্তিগত কোনো পরিকল্পনা আছে কিনা, যে মানে কোনো একটা দলের পদ পদবি কিংবা কোনো একটি প্রশাসনিক বড় দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে, কিংবা আমরা মাঝে মধ্যে এরকমও শুনি যে উচ্চকক্ষের যদি যাওয়া হয় তখন হয়তো শহীদুজ্জামান সেখানে যাচ্ছেন, এরকম কোনো কিছু কি আছে? আমি মনে করি এক হলো যে আমার কক্সবাজারের জন্য কাজ করতে হবে। এখন আমাদের যেটা স্বাভাবিক ধারণা থাকে যে সংসদ সদস্য হওয়া মানে উন্নয়ন বা অন্যান্য কাজগুলির সাথে সংশ্লিষ্ট হতে হবে। আসলে সংসদ সদস্য হচ্ছে একজন ল মেকার, পলিসি মেকার। তারা সংসদে যাবে, তারা আইন প্রণয়ন করবে এবং ওটা বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের যেহেতু কনসেপ্টটা, ধারণাটা ওরকম হয়ে গেছে, যার কারণে আমরা বারবার মনে করি যে ওই জায়গায় গিয়ে ওই কাজগুলি করার কথা। এখন উচ্চকক্ষর বিষয়টা এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমি মনে করি উচ্চকক্ষে গিয়ে, যেহেতু আমি একবার ছিলাম, আমার কিছুটা অভিজ্ঞতা আছে এবং আমি একজন রাজনৈতিক পরিবারের সদস্য, সেই হিসাবে আমার উচ্চকক্ষের একটা আশা আমি করি। কারণ বাংলাদেশের জন্য কিন্তু এটা প্রথমবারের মতো একটা নতুন অধ্যায় শুরু হবে। আমি নিজেকে এই নতুন অধ্যায়ের একজন গর্বিত মানুষ হিসাবে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে একজন গর্বিত সন্তান যে উচ্চকক্ষে স্থান পেলাম, এটা আমি আশা করি। বাকিটা আমি বলতে পারবো না, কারণ এখানে অনেক জটিলতা আছে, এখনো আইনগত ব্যবস্থা আছে, কিভাবে হবে, কিভাবে কার্যকরী হবে, কিভাবে এটা গঠিত হবে, এইসব বিষয়গুলি আছে। তবে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার আপনাকে ধন্যবাদ এবং বে ইনসাইটের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, যিনি কক্সবাজারের প্রাক্তন সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সংসদের সদস্য। আমরা আগামী পর্বে আরো নতুন বিষয় নিয়ে, নতুন মানুষ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।